আজকের গল্প রানী আমিনা রচিত আফিডিয়ান। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। রুমাইশাদের বাড়ির পাশ থেকে ২০-২৫ হাত দূরত্ব রেখে মেইন রোড চলে গেছে। ভেজা কাপড়গুলো হাতে নিয়ে শামসুলের সাথে রাস্তা থেকে নেমে বাড়িতে ঢুকলো রুমাইশা। আয়েশা ওদের অপেক্ষাতেই ছিলেন। রুমাইশাকে এভাবে খোলামেলা অবস্থায় আসতে দেখে তিনি কিছুটা অবাক হয়েই বললেন, কিরে, তোর বোরখা হাতে কেন? রাস্তা দিয়ে কি এভাবেই এসেছিস? রুমাইশা কিছু বলার আগেই শামসুল বললেন, সাফওয়ান এসে ওকে দিয়ে গেছে গাড়িতে করে। আয়েশা কিছু বললেন না, কিন্তু তার চাহনি দেখে বোঝা গেল বিষয়টা তিনি মোটেও পছন্দ করেননি। রুমাইশা মায়ের চাহনি উপেক্ষা করে ভেতরে চলে গেল। তার এখন এসব বিষয় খেয়াল করার মতো মানসিক অবস্থা নেই। রুমে গিয়ে ফোনটা বের করতেই চোখে পড়ল সাফওয়ানের 13টা মিসড কল। দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। ফোনটাকে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড করলো। তারপর ভেজা জামা কাপড়গুলো আলনায় মেলে দিল। আয়েশা রুমে এলেন এমন সময়। কেমন হয়েছে তোর পরীক্ষা? বিছানায় বসতে বসতে বললেন তিনি। ভালো হয়েছে মা, কমন এসেছে সব। নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল রুমাইশা। আয়েশা কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, ওর গাড়িতে তুই কোন জায়গা থেকে উঠেছিস? রুমাইশা বিরক্তি নিয়ে বলল, চাঁচড়া থেকে উঠেছি মা। আর তুমি কি এখন আমাকে জেরা করতে এসেছো? আমি ক্লান্ত অনেক, আমি খেয়ে ঘুমাবো, যাও এখনই। এসব নিয়ে কথা বলার এখন কোনো ইচ্ছে আমার নেই, আমার ঘুম আসছে। আয়েশা চটে গেলেন, তুই কি আমাকে মেজাজ দেখাচ্ছিস? রুমাইশা মুখ দিয়ে জাতীয় শব্দ করলো, তারপর মৃদু গলায় বলল, মেজাজ দেখাচ্ছি না মা, তোমার তো বোঝা উচিত আমি সেই সকালে খেয়েছি, রাতে অনেক রাত পর্যন্ত পড়েছি, 4 ঘন্টা বসে এক্সাম দিয়েছি, আর তার উপর প্রায় 30-35 কিলোমিটার জার্নি করেছি। আমারও তো কষ্ট হয়, তাই না বলো? আয়েশা ফুঁস করে শ্বাস ছাড়লেন, তারপর বিছানা থেকে উঠে যেতে যেতে বললেন, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুমা, এক্সাম তো শেষ, কাল থেকে আর কোনো চিন্তাই নেই। রুমাইশা প্রতি উত্তরে কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আয়েশা চলে গেলে বিছানায় এসে বসলো। চোখ দুইটা বন্ধ করলেই সিএনজির ভেতরের সেই ভয়ানক দৃশ্যগুলো চোখে ভাসছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সাফওয়ান ভাইয়া সময় মতো এসে পৌঁছেছিল, নইলে আজ ওর কী হতো। 2 হাত দিয়ে মাথার চুলগুলো আঁকড়ে ধরল রুমাইশা। চোখে আবারও পানি আসছে, ফুলে ফুলে নিঃশব্দে কাঁদতে লাগলো ও। এমন সময় ওর ফোনে টুং করে শব্দ হলো, কিন্তু এখন ওর ফোনের দিকে তাকানোর মতো ইচ্ছে শক্তি নেই। মাথা থেকে হাত সরিয়ে চোখ দুইটা মুছল রুমাইশা, নাক টানছে থেকে থেকে। এমন সময় ফোনে আবারও শব্দ হলো, কিন্তু দেখলো না ও। নিজেকে স্বাভাবিক করে বিছানা থেকে উঠে দাঁড়ালো ডাইনিংয়ে যাওয়ার জন্য। এবার ফোনটা হাতে নিল রুমাইশা। ফোন অন করতেই ভেসে উঠল সাফওয়ানের নাম আর মেসেজ। আমাকে ক্ষমা করে দিও, আমি সময় মতো পৌঁছতে পারিনি, আর ওই লোক দুইটা ওদের নোংরা হাত দিয়ে তোমাকে ছোঁয়ার সুযোগ পেয়েছে। তবে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কেউ আর কখনো তোমার দিকে চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। তাকানো মাত্রই তাদের চোখ আমি উপড়ে ফেলব। কান্না বন্ধ করো এবার। সাফওয়ানের হঠাৎ তুই থেকে তুমি সম্বোধনে চমকালো রুমাইশা। বুকের ভেতর রক্ত যেন ছলকে উঠল। মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে, ব্লাশ করলো যেন ও। কিন্তু তখনই ওর চোখ গেল লাস্ট সেন্টেন্সে। কান্না বন্ধ করব? ও কি করে জানলো আমি কাঁদছিলাম? ভাবনায় পড়ে গেল রুমাইশা। চোখে মুখে ওর চিন্তার ছাপ ফুটে উঠল। তখনই ফোনে আবার টুং করে শব্দ হলো। সাফওয়ানের মেসেজ এসেছে আবার। ছোট্ট মাথাটায় অত চাপ দিও না, আমি বাইরেই দাঁড়িয়ে আছি রাস্তায়, তোমাকে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। আর ব্লাশ করার মতো কিছু বলিনি আমি। সামান্য তুমি শুনে ব্লাশ করছো, তাহলে তো ফিউচারে যা করব তাতে খয়েরি রঙা স্ট্রবেরি হয়ে যাবা।
মেসেজটি পড়ে রুমাইশার কান মাথা গরম হতে শুরু করলো। লজ্জায় চোয়াল দুটো জ্বলছে যেন। রুমাইশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে উকিঝুঁকি মারল সাফওয়ান আসলে কোথায় আছে দেখার জন্য। এমন সময় সাফওয়ান আবারও মেসেজ দিল, রুমের আলোটা নিভিয়ে উকি মার গাধি, সায়েন্স বুঝিস না নাকি? এবারের মেসেজটা দেখে মেজাজ গরম হয়ে গেল রুমাইশার। আমাকে গাধি ডাকলো। জানালার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, তুই গাধা শালা। এ সময় আবার মেসেজ এলো, কুল ডাউন, মেনে নিচ্ছি আমি এই গাধা। রুমাইশা মেসেজটি পড়ে কটমট করে শুধু তাকালো ফোনের দিকে, কিন্তু কিছু বলল না। বিছানার মাথার কাছে থাকা লাইটের সুইচটা টিপে বন্ধ করে দিল। তারপর জানালার কাছে এলো আবারও। রাস্তাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমন। রুমাইশাকে জানালার কাছে দেখে নিজের চোখের গগলস খুলে ফেলল সাফওয়ান। অন্ধকারে জল করে উঠল ধূসর সবুজ রঙা চোখ দুইটা। দূর থেকে এবার স্পষ্ট থেকে স্পষ্টতর হলো সাফওয়ানের অবয়বটা। মুখে মাস্ক নেই, শরীরের উপরের অংশ অনাবৃত। প্যান্টের পকেটে হাত দিয়ে গাড়ির দরজায় পেছন ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুইটা রুমাইশার চোখে। এই আবছা আলোতে কালো কুচকুচে ঠোঁট দুইটা যেন সাফওয়ানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমাইশা তাকিয়ে আছে অপলক। মুখটা আস্তে আস্তে হাঁ হয়ে যাচ্ছে ওর। জলে চোখের ওই শ্যামরাঙ্গা পুরুষটির মারাত্মক ঝলকে চোখ ঝলসে যাওয়ার উপক্রম ওর। এতক্ষণ রুমাইশার মনমরা চেহারা দেখে যে ক্ষতটা বুকের ভেতর হয়েছিল সাফওয়ানের, সেটা রুমাইশার এই মুগ্ধ চাহনি দেখে নিমেষেই উপশম হলো। নিঃশব্দে হাসল ও। পকেটের ভেতর থেকে ফোনটা বের করে কল করলো রুমাইশাকে। রিংটনের শব্দে সম্বিত ফিরে পেল রুমাইশা। সাফওয়ানের দিকে ওভাবে তাকিয়েছিল ভেবেই লজ্জায় পড়ে গেল। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে কানে ধরতেই সাফওয়ান মোহনীয় গলায় বলে উঠল, এভাবে তাকালে কিন্তু রাস্তায় থাকতে চাইবো না, ভেতরে আসতে চাইবো অনেক। রুমাইশা লজ্জায় যেন মাটিতে মিশে গেল। জলে চোখ দুটোর দিকে শেষবারের মতো তাকিয়ে দ্রুত পর্দাটা টেনে দিল জানালার। তারপর কানে ফোন ধরা অবস্থাতেই বিছানায় গিয়ে বসল। কথা বলল না কোনো। সাফওয়ান আবারও আগের মতো করেই বলে উঠল, এই চাহনি, এই হাসি, এই লাল লাল গাল, এর মানে কি ধরে নিব? আমার প্রস্তাবের উত্তর হ্যাঁ? রুমাইশা কি বলতে ভেবে পেল না। কিছু বলতে নিবে তখনই আয়েশা চলে এলেন রুমে। তড়িঘড়ি করে ফোন কেটে দিল রুমাইশা। রুমি, ঘুমাই গেছিস নাকি? জিজ্ঞেস করলেন আয়েশা। না না মা, ঘুমাইনি, জেগে আছি। খাবার দিছো? হ্যাঁ দিয়েছি, খেতে আয় তাড়াতাড়ি, নইলে ঠান্ডা হয়ে যাবে সব। এই কথা বলেই আয়েশা চলে গেলেন রুম থেকে। আয়েশা চলে গেলে রুমাইশা ফোন দিল সাফওয়ানকে। মা আসছিল, আপনি এখন বাড়ি যান, এইরকম আবহাওয়ায় খালি গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। মৃদু হাসল সাফওয়ান। রুমাইশা ওকে নিয়ে চিন্তা করছে ভেবে ভালো লাগলো ওর অনেক। মা ছাড়া কেউ এরকম চিন্তা করেনি ওর জন্য কখনো। অন্য কেউ মায়ের মতো করেই চিন্তা করছে দেখে ভালো লাগায় ছেয়ে গেল ওর বুকটা। রুমাইশাকে বলল, কাল সাফিনকে বলবো এখানে আসতে, একদিন এসে তোকে সঙ্গ দিলে ভালো লাগবে তোর। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান এখন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সাফওয়ান হুম বলে ফোনটা রেখে দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর জানালার দিকে আর একবার তাকালো রুমাইশাকে দেখার আশায়, কিন্তু পর্দার কারণে দেখা গেল না ওকে। সাথে সাথেই আবার কল দিল রুমাইশাকে। রুমাইশা ফোনের কাছেই ছিল। রিসিভ করতেই সাফওয়ান বলে উঠল, পর্দা তোল জানালার, তোকে আর একবার দেখব। রুমাইশা ফোন কানে ধরেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পর্দাটা উঁচু করল। গাড়ির ভেতরে বসা সাফওয়ানের জলজলে চোখে এদিকেই তাকিয়েছিল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল অপলক কিছুক্ষণ। জানালা দিয়ে দে এবার, রাতের বেলা যেন আর কখনো জানালা খোলা না দেখি। বড় হয়েছিস, এখন সব সময় সতর্ক হয়ে থাকবি। আমি সবসময় থাকবো না তোকে সিকিউরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, সতর্ক থাকবো, বলল রুমাইশা। সাফওয়ান আর কিছুই না বলে ফোন রেখে দিল। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলল নিজের গন্তব্যের দিকে।
রুমাইশা খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়ল। ঘুমে চোখ পুড়ছে ওর। বিছানায় পিঠ ঠেকানোর 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে কোনো রকমে ঢুলে ঢুলে নামাজটা পড়ে আবারও ঘুমালো রুমাইশা। ঘুম যেন চোখ থেকে সরছেই না। এক্সামের এই কয়েকদিন ভালোভাবে ঘুমাতে পারেনি বলে আয়েশাও ঘুমোতে দিল ওকে, নইলে অন্যান্য দিন নামাজের পর ঘুমাইতে দেয় না। আরও খানিক ঘুমিয়ে নিয়ে 8টার দিকে ঘুম থেকে উঠল রুমাইশা। উঠে চোখ ডলতে ডলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসল। পাশে সোফায় বসে টিভিতে নিউজ দেখছিল শামসুল। রুমাইশা একটা প্লেট টেনে নিয়ে টিভির দিকে তাকাতে তাকাতে প্লেটে ভাত নিচ্ছিল। তখনই টিভি নিউজে চোখ আটকে গেল ওর। সংবাদ পাঠিকা বলছেন, যশোরের সারাপোলের মাঠের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে 2জন মধ্যবয়সী ব্যক্তিকে। কে বা কারা এই খুন করেছেন তা এখনও জানা যায়নি। ভিকটিমদের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিহবা আর 2 হাত টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, 2টা পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে, মুখের ভেতরে মাঠের কাদামাটি পুড়ে রেখে গেছে খুনি। মৃতদেরকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তবে খুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখানে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিউজ শুনে রুমাইশা যেন খেতে ভুলে গেল। সংবাদ পাঠিকার লোক 2টার স্থির চিত্র দেখালেন টিভিতে। রুমাইশার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরা তো ওরা। রুমাইশার গলা শুকিয়ে গেল একেবারে। সাফওয়ান কাল খুন করেছে ওদের। এই জন্যই কি বলছিল যে ও আমার ব্যাপারে কাউকে ছাড় দেবে না। এটা কি করলেন আপনি? কি করলেন? এখন যদি ধরা পড়ে যান, পুলিশ যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু তার আগে তো আপনার চেহারা দেখবে ওরা। আপনার মুখ খুললে তো সবাই জেনে যাবে আপনি কি। তখন কি হবে? মেরে ফেলবে তো ওরা আপনাকে। মনের ভেতর যুদ্ধ শুরু হলো রুমাইশার। ওর মাথায় কোনো কাজ করছে না, সব কিছু এলোমেলো লাগছে। কি হবে এখন? আয়েশা রান্নাঘর থেকে এসে দেখলেন রুমাইশা ভাত না খেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে এক পলকে। তরকারিও নেয়নি এখনো। আয়েশা রুমাইশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ভাবছিস এত? দ্রুত খেয়ে নে, সাফিন আসবে একটু পরে। তোর ফুপ্পি ফোন দিয়ে জানালো আজকে থাকবে। তাড়াতাড়ি খেয়ে গেস্ট রুমটা গোছা সুন্দর করে। আয়েশার কথায় রুমাইশা নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। টেনশনে ওর মাথা কাজ করছে না, গা ঘেমে যাচ্ছে। দ্রুত খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিল। অসহায় হয়ে মন আর মস্তিষ্কের সাথে খানিকক্ষণ যুদ্ধ করে ফোনে সাফওয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা মেলল। তারপর কিছুক্ষণ দোনামনা করে মেসেজ করল সাফওয়ানকে, আপনি এটা কি করেছেন? কি হবে এবার? আপনার কিছু হলে আমি কি করব? মেসেজটি সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলো রুমাইশা, কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর না পেয়ে গেস্ট রুমে চলে গেল রুমটা গোছাতে। কাউকে বুঝতে দিল না ওর মনের ভেতরে চলা ঝড়ের কথা। রুমটা গোছাতে গোছাতেই আয়েশা ডাকলেন রান্নাঘর থেকে, সাফিনের জন্য নাস্তা বানাতে হবে। কতদিন পর আসবে ছেলেটা। কাজের চক্করে পড়ে রুমাইশা ফোনটা চেক করার সময় পেল না, কিন্তু কাজ করতে গিয়ে ভুল করতে লাগলো শুধু। মনটা ওর এদিকে নেই, মাথায় অনেক অনেক চিন্তা কিলবিল করছে। কোনো কাজ ঠিকমতো হচ্ছে না। সাফওয়ান মেসেজ দিয়েছে কিনা দেখার জন্য মনটা আকুল হয়ে পড়ছে। এইভাবে কিচ্ছু হয়নি ভাব করে থাকা ওর পক্ষে একদম সম্ভব হচ্ছে না। আয়েশা খানম না পেরে ধমক দিলেন, কিরে মন কোথায় তোর? চিনির কৌটা দিতে বলেছি, হলুদ দিতে বলিনি। পায়েসে হলুদ দেবো নাকি আমি এখন? মায়ের ধমকে রুমাইশা থতমত খেয়ে গেল। দ্রুত হাতে হলুদের কৌটাটা সরিয়ে রেখে চিনির কৌটাটা এগিয়ে দিল মায়ের দিকে। নাস্তা বানাতে বানাতেই সাফিন এসে পৌঁছলো। বাইক নিয়ে এসেছেও। কারো বাইকের শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে গেল রুমাইশা কে এসেছে। সাফিন রুমাইশাকে দেখে দারুণ একটা হাসি দিয়ে বাইক থেকে নামলো। ফুপ্পার বাইক তো এমন না, এই বাইক সাফিন কই পেল? কিরে তুই কার বাইক চুরি করে আনছিস? চোখ টেনে এক ভ্রু উঁচু করে বলল রুমাইশা, এটা আমার বাইক, ভাইয়া আমাকে কিনে দিয়েছে ভাবিকে নিয়ে সেফলি ঘুরে বেড়ানোর জন্য, কারণ ভাবির নাকি মন খারাপ। শেষের কথাটা ভাব নিয়ে টেনে টেনে বলল সাফিন। রুমাইশা বুঝল না কিছুই। মানে কি? কার ভাবি? কিসের ভাবি? সাফিন রুমাইশার দিকে সরে এসে ফিসফিস করে বলল,
আমার উঠবি ভাবি, ভাইয়া আমাকে সব বলে দিয়েছে। তলে তলে এত কিছু করো, আর আমি একমাত্র দেবর, আমাকে কিছুই জানাও না। রুমাইশা কিছু বলতে নিবে তার আগেই আয়শা এসে ডাক দিলেন। কি হচ্ছে রুমি? ছেলেটা এসেছে, ওকে ভেতরে নিয়ে এসে না বসিয়ে বাইরে দাঁড়িয়ে গল্প করছিস কেন? এই তো মা, আসছি বলেই রুমাইশা সাফিনকে ভেতরে যেতে ইশারা করলো, আর চোখ গরম দিয়ে বুঝিয়ে দিল বেশি লাফালাফি না করতে। তারপর নিজেও ভেতরে চলে গেল। সাফিন গেল ওর পেছন পেছন। সাফিন রুমাইশার রুমে ঢুকলো সোজা। আপু, খেয়ে রেডি হবা কিন্তু, আমরা ঘুরতে যাব। কোথায় যাবি এই অসময়? রুমাইশা গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল সাফিনকে খাওয়ার জন্য। সাফিন গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ভাসমান ব্রিজে চলো না, বাওরও দেখা হবে, ঘোরাও হবে প্রকৃতির মাঝে। তোর ভাই হঠাৎ বাইক কিনলো যে, কবে কিনেছে? সাফিন এক চুমুকে পানিটা শেষ করে বলল, আমার ভাই করছো কেন? তোমার কিছু হয় না নাকি? বাইক ভাইয়া সকালেই এনে দিয়েছে, কি মনে করে এনেছে তা জানি না। সকালে আমাকে ফোন দিয়ে বলল বাইরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা আছে, রিমুদের বাড়িতে যাওয়ার সময় দেখিস। এসে দেখি ওই কালা সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে, আর পরে বলল তোমাকে নিয়ে যেখানেই যাই বাইক নিয়ে যাই যেন। এমন সময় আয়শা আসলো নাস্তার ট্রে নিয়ে। আয়শা আসার সাথে সাথে সাফিন চুপ করে গেল। আয়শা সন্দেহের চোখে বলল, আমাকে দেখে তোরা চুপ করে গেলি কেন? কি এমন কথা বলছিলি শুনি? এসব কাজিনীয় বিষয় মামি, এসব বড়দের শুনতে হয় না, বিজ্ঞের মতো করে বলল সাফিন। আয়শা ওর মাথায় একটা চাটি মেরে বলল, খুব তো বেশি বুঝো, দেখব নে রেজাল্ট কি হয়। তারপর আবার রান্নাঘরে চলে গেলেন আয়শা। সাফিন রুমাইশার দিকে ফ্যাল করে তাকিয়ে বলল, আমার রেজাল্ট কি করলো আপু? রুমাইশা ওকে ধমক দিয়ে বলল, চুপ থাক, কাজের কথা বল। ড্রাইভিং লাইসেন্স আছে তোর? লাইসেন্স ছাড়া বাইক নিয়ে ঘুরলে কিন্তু পুলিশ সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে, আর নয়তো যৌতুক দিতে হবে। সব আছে আমার, তুমি একদম চিন্তা করো না, তুমি পুরো সেফ অ্যান্ড সাউন্ড থাকবে। রুমাইশাকে আশ্বস্ত করে বলল সাফিন। রুমাইশা এবার সাফিনের পাশে বসে বলল, তোর ভাই তো করে সামান্য মাস্টারি, এত টাকা কই পায়? সবসময় দেখি বড়লোকি ভাব, আবার মার্সিডিজ কিনেছে, বাপরে বাপ। আছে আপু, জানি না আমরা কেউ। ওর রিসার্চ ল্যাব আছে কোথায়, দাদুর একটা ছিল না কোথায়, সেটাই। কোথায় তা এক্স্যাক্টলি আমি জানি না, শুধু আমি কেন, কেউই জানে না। আমি যতটুকু জানি সিঙ্গাপুরেরই কিছু রিসার্চারদের সাথেও কাজ করে, কিন্তু ওকে সিঙ্গাপুরে থাকতে দেওয়া হবে না, কেন তা জানি না। ওই রিসার্চারদের সাথে মিলেই ও সম্ভবত মেডিসিন ক্রিয়েট করে। ভাইয়া যে কী পরিমাণ গাছগাছরা চিনে তা তোমারে বলে বোঝাতে পারবো না। ওর স্মৃতিশক্তি যে কী প্রখর তা ভাবনারও বাইরে। তুমি অনলাইন থেকে যে কোনো গাছ বের করো না কেন, ও নিমেষেই বলে দেবে সেটা কি কাজ, তার কাজ কি, সেটা কি কি রোগ নিরাময় করতে পারে। এত গুণধর ব্যক্তিটা যে আমার ভাই, তাতে আমি খুবই কৃতজ্ঞ। তোকে একবার কথা বলতে দিলেই হয়, ফ্যানা উঠিয়ে ফেলিস পুরা। চল খেতে চল, খেয়ে দ্রুত বেরোতে হবে, তাহলে বেশিক্ষণ নিচে বেড়ানো যাবে। ওঠ, ভ্রুকুচকে বলল রুমাইশা। সাফিন নাস্তার প্লেট থেকে একটা আপেলের স্লাইড তুলে খেতে খেতে বলল, হ্যাঁ চলো, খেয়ে দ্রুত বের হই। রুমাইশা সাফিনকে রুম থেকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, তুই যা, আমি আসছি। গোসল দেয়নি আমি এখনো, গোসলটা করে এসে খাবো। সাফিন ঠিক আছে বলে চলে গেল। সাফিন যেতেই দরজাটা ভিজিয়ে দিয়ে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল রুমাইশা, সাফওয়ান মেসেজ দিয়েছে কিনা দেখতে। ফোনের বাটনটা টিপে অন করতেই সাফওয়ানের নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। রুমাইশা মেসেজের ভিতরে ঢুকলো, তুমি চিন্তা করো না প্রিয়সী, আমার কিছুই হবে না। তোমার সাফওয়ান কাঁচা কাজ করে না, ওদের যা প্রাপ্য ওরা তা পেয়েছে, তুমি নিশ্চিন্ত থাকো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। একদিকে পাপীদের পাপের শাস্তি, অন্যদিকে নিজের প্রিয় মানুষটার করা অপরাধ। কোনটার দিকে এগোবে ও বুঝতে পারছে না। ওর প্রিয় মানুষটার গায়ে আর কোনো আঁচ না লাগুক। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পর বের হলো সাফিন আর রুমাইশা। উদ্দেশ্য ওদের ঝাপড়া ভাসমান ব্রিজ। সাফিন পাকা হাতে ড্রাইভিং করছে, রুমাইশা বসে আছে পেছনে নিশ্চিন্তে। বসে বসে রাস্তার ধারের দৃশ্যগুলো উপভোগ করছে।
রায়গঞ্জের কলেজ পার হয়ে ওরা বাজারের ভেতর ঢুকলো। তারপর মোড় নিয়ে চলে গেল পুরানো ব্রিজে। বেশ লাগছে রুমাইশার। রাফসান বাড়িতে থাকলে একটু ঘোরা হয়, কিন্তু ও যখন রাজশাহী চলে যায় তখন আর বাইকে ওঠা হয় না। তাই এতদিন পর সাফিনের সাথে ঘুরতে বেরিয়ে মন বেশ খুশি খুশি লাগলো ওর। সমস্ত দুশ্চিন্তাগুলো কোথায় যেন উড়ে চলে গেছে কর্পূরের মতো। রাস্তায় জ্যাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ওদের পেছনেই একটা কাপল বাইকে করে আসছে। মেয়েটা শাড়ি পরে আছে আর ছেলেটা পাঞ্জাবি। খুব সম্ভবত বিবাহিত কাপল। দুজনে বাইকের উপর বসে খুনসুটি করছে। রুমাইশার খুব ভালো লাগলো ওদেরকে দেখে। কত হ্যাপি এরা। হঠাৎই ওর মনে হলো, ওর কি কখনো এরকম সুযোগ হবে সাফওয়ানের সাথে? সাফওয়ানকে ও বসিয়ে ফেলেছে একদম বুকের ভেতর। কখন হলো এসব? ও তো টের পেল না কিছু। ওই ভয়ঙ্কর দর্শন, সর্বদা ভ্রু কুচকে থাকা, ধমক দেওয়া লোকটাকে কখন যে ও হৃদয়ের সবটুকু জায়গা সঁপে দিয়েছে তাও ঘুণাক্ষরেও টের পায়নি। অথচ এখন স্বপ্ন দেখছে তার সাথে করে বাইকে ঘুরে বেড়ানোর, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের, যেখানে কোনো বাধা থাকবে না। সাফওয়ানের মুখে মাস্ক লাগানো থাকবে না। ওই শ্যামবরণ জলজলে চোখের ব্যক্তিটা সাদা রঙা পাঞ্জাবি পরে দিনের আলোয় স্বাধীনভাবে ওকে নিয়ে ভ্রমণ শুরু করবে কোনো এক অজানার উদ্দেশ্যে। চোখের কোণায় পানি জমল ওর। চোখ দুইটা বন্ধ করে মহান শক্তিধর আল্লাহর কাছে দোয়া করল মনে মনে, যেন একদিন এমন দিন আসে যখন সাফওয়ান খুব সুন্দর করে বাঁচবে ওর সাথে। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে গেল সাফিন আর রুমাইশা। গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে পাহাড়ের ওপারে গিয়ে গাড়ি পার্ক করে ঘুরল অনেকক্ষণ। খিলখিল করে হাসছে আজ রুমাইশা। সাফিনের সাথে বকবক করছে প্রচুর। সাফিন ওর সাথে তালে তাল মিলিয়ে ওকে হাসাচ্ছে। রুমাইশাকে এত খুশি দেখে সাফিন নিজের ফোনটা বের করলো। তারপর মেসেজ অপশানে গিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে লিখল, মিশন সাকসেসফুল। তিনি এখন খিলখিল করে হাসছেন। ওপাশ থেকে উত্তর এলো, গুড জব, তোকে বাইক কিনে দেওয়া সার্থক হয়েছে। সাফিন মেসেজটা পড়ে হাসলো। ভালোবাসলে মানুষ তার প্রিয় মানুষের খুশির জন্য কত কিছুই না করে। তার রুমি আপু ভাগ্যবতী, তার ভাই যে এত কেয়ারিং হবে তাও কখনো ভাবেইনি। রুমাইশার দিকে কিছুক্ষণ তাকিয়ে এগুলোই ভাবলো সাফিন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল সাফিন আর রুমাইশা। রুমাইশা আজ অনেক খুশি। ঘুরে আসার পর মনটা অনেক ফুরফুরে লাগছে। মেয়েকে এমন হাসি খুশি দেখে আয়েশাও খুশি হলেন অনেক। জ্বর হওয়ার পর থেকে কেমন জানি মিয়ে গেছিল। এখন আবার আগের মতো করে হাসছে দেখে বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল যেন আয়েশার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমাইশার রুমে গল্প করছিল ওরা দুজন। আপু, বললে না তো তোমাদের মাঝে কখন কি হলো? সাফিন একটা বালিশ টেনে নিয়ে কোলের উপর রেখে কৌতূহল নিয়ে বলল, বলা নিষেধ আছে। সব সিক্রেট বিশেষ করে তোকে জানানো যাবে না। তুই ছোটদের মতো থাকবি, বুঝেছিস? আরে বাবা, আমি কি কাউকে বলে দিব নাকি? তোমরা আমাকে বিশ্বাস করো না? অসহায় কণ্ঠে বলল সাফিন। রুমাইশা একটু লজ্জা পেল যেন। মৃদু গলায় বলল, তোর ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, আমি কিছু জানি না। সাফিন চটে গিয়ে বলল, তুমি তো মানুষ ভালো না আপু। তুমি জানো যে আমি যদি আমার মোস্ট সিনিয়র ভাইয়াকে জিজ্ঞেস করি যে কিভাবে কি হলো, তাহলে আমাকে ঝেঁটিয়ে বের করে দেবে বাড়ি থেকে, বলবে আমি বেয়াদব। তা ঠিকই তো, তুই একজনের পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করবি কেন? সাফিন কিছু বলতে নিবে তখনই রুমাইশার ফোনে কল আসলো। রাফসান কল করেছে। রুমাইশা তড়িঘড়ি করে ফোনটা তুলে সাফিনকে বলল, চুপ থাক, ভাইয়া কল দিয়েছে, কি বলে শুনি। ফোন রিসিভ করে কানে ধরল ও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওপাশ থেকে রাফসানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? সাফিন এসেছি শুনলাম। হ্যাঁ ভাইয়া, ও এসেছে দুপুরের দিকে। কোথায় আছে এখনো? এই তো আমার পাশেই বসে আছে। উঠে একটু বাইরে যা, কথা আছে তোর সাথে। রাফসানের কথায় চকিতে একবার সাফিনের দিকে তাকালো রুমাইশা। ফোন লাউডে দেওয়ায় সাফিন সব শুনেছে। সাফিন ইশারা করলো না উঠে যেতে। রুমাইশা কি করবে বুঝতে পারল না। ওখানে বসেই ফোনটা লাউড থেকে নর্মাল মোডে দিল। তবুও বাইরে থেকে শোনা যাচ্ছে রাফসানের কথা।
হ্যাঁ, এবার বলো ভাইয়া। আমি কি শুনছি এসব? মা বলেছে তুই নাকি কাল রাতে সাফওয়ানের সাথে এসেছিস, ওর গায়ে নাকি শার্ট ছিল না, আর তুই নাকি বোরখা খুলে এসেছিস। রাফসানের কথায় সাফিন চমকে গেল। ভাইয়া কাল আপুকে নিয়ে এসেছে যশোর থেকে? কই, ভাইয়া তো কিছু বলেনি। রাফসানের কথায় থতমত খেল রুমাইশা, জড়ানো কণ্ঠে বলল, তা তুমি যা ভাবছো সেরকম কিছুই না ভাইয়া। কাল বৃষ্টি হয়েছে, অনেক মেঘ করেছিল, তাই গাড়ি পাওয়া যাচ্ছিল না খুব একটা। ভাইয়া আমাকে নিয়ে এসেছে সেই কারণেই, আরও ভিজে গিয়েছিল বলে শার্ট খুলেছিল। ও ও কাকে বলছিস তুই? যাকে ভাইয়া ছাড়া ডাকতি না তাকে এইভাবে সম্বোধন করছিস কেন? উঁচু গলায় ধমকের সুরে বলল রাফসান। তারপর আবারও বলল, কি আছে তোদের ভেতর যে এত সিনিয়র একজনকে তুই ও বলছিস? তুই জানিস ওর সম্পর্কে কিছু? আমি যেন দ্বিতীয়বার না দেখি তুই ওর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন রেখেছিস। কথাটা যেন মাথায় থাকে। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে কোথাকার কোন ছেলের সাথে এইভাবে বোরখা খুলে আসে, তার উপর আবার ছেলের গায়ে শার্ট নেই। বৃষ্টিতে ভিজে গেছে নাকি? ছিল তো গাড়ির ভেতর, শার্ট ভিজলো কিভাবে? রাফসানের মুখ থেকে এ ধরনের কথা শুনে চোখ ভিজে এলো রুমাইশার। একটা হাত মুখের ওপর দিয়ে কান্না আটকালো। পাশে বসে সাফিন তাজ্জব হয়ে গেছে রাফসানের কথা শুনে। রুমাইশাকে কোনো কথা বলতে না শুনে রাফসান আবারও বলল, বেহায়া মেয়েদের মতো চলাফেরা যদি দেখি তো জানে মেরে ফেলবো একদম। ওই সাফওয়ানের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ছোটবেলায় ও তো তোকে মেরেই ফেলছিল বলতে গেলে। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিস। এতদিন বাইরে থেকেছে, বাইরের কালচারে বড় হয়েছে, ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? রুমাইশা এবার আর চুপ থাকতে পারল না, তেজি কণ্ঠে বলল, কথাবার্তা সাবধানে বলবে ভাইয়া, আমি তোমার বোন। তুমি আমাকে কিভাবে এরকম বলো? তোমার বিবেকে বাঁধে না? আর সে তো কোনো খারাপ ছেলে না, সে তো আমার কোনো ক্ষতি করেনি। আর তার ক্ষতি করার নিয়ত থাকলে এতদিনে তো করতোই। ওদের বাড়িতে যে কয়দিন আমি থেকেছি তার ভিতর কি ও আমার ক্ষতি করতে পারতো না? ও কি অচেনা কেউ? রাফসান এবার আরও রেগে বলল, আবার ও বলছিস তুই? কতখানি গভীরে গিয়েছে সম্পর্ক যে উনি থেকে ওতে নেমে এসেছে? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আমি কি কিছু বুঝি না? এই পর্যন্ত হুদাই বড় হয়েছি। আমি যেন দ্বিতীয়বার না শুনি যে তুই সাফওয়ানের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করেছিস, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এরপরেই রাফসান ফোন কেটে দিল। সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রাফসান থেকে এতগুলো কথা কিভাবে বলতে পারলো? ওর চরিত্রের দিকে এইভাবে আঙ্গুল তুললো কি করে? চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো ওর। সাফিন কি করবে ভেবে পেল না। রুমাইশার দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড হাসি খুশিতে থাকা মেয়েটির এইরকম কান্নারত চেহারা দেখতে ওর একদমই মন সায় দিচ্ছে না। রুমে ঢুকেই নিজের ভাইকে কল লাগালো সাফিন। সাফওয়ান নিজের ল্যাবে কাজ করছে। নিজের বললে ভুল হবে, ল্যাবটা ওর দাদুর। এই ল্যাবটা যে কোথায় সেটা বাসার কেউই জানে না। ওর সিঙ্গাপুর যাওয়ার আগে মোস্তফা আহমেদ ওকে একটা নোটবুক দিয়েছিল, সাথে একটা চাবি। তখন যদি উনি কিছু বলেননি ল্যাবের ব্যাপারে। সিঙ্গাপুরে চলে যাওয়ার পরই সাফওয়ান জেনেছে এই ল্যাবের লোকেশনের কথা। আত্মহত্যা করার আগে ল্যাবটাকে সাফওয়ানের ব্যবহার উপযোগী করে রেখে গেছেন তিনি। ল্যাবটিতে অসংখ্য প্রাণীর দেহাবশেষ কেমিক্যালে চুবানো ছিল, সেগুলো সব অপসারণ করে রেখেছিলেন মোস্তফা। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ল্যাবটিতে বর্তমানে সাফওয়ান তার ঘাঁটি গেড়েছে। তবে এটা কেউই জানে না যে সাফওয়ান শুধু উদ্ভিদ নয়, রেপটাইল নিয়েও রিসার্চ করে। আর তার প্রধান উদ্দেশ্য নিজেকে স্বাভাবিক করা। বিগত 6 থেকে 7 বছর ধরে নিজের উপরে রিসার্চ চালিয়েছে ও। এমন কোনো উদ্ভিদ আর রেপটাইল হয়তো নেই যা ও চেনে না। নিজের রিসার্চের কাজে এই সমস্ত কিছু নিজের মস্তিষ্কের ভেতর গেঁথে নিয়েছে। অনেক মেডিসিন নিজের উপর অ্যাপ্লাইও করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। স্বাভাবিক হওয়ার থেকে আরও বেশি অস্বাভাবিক হয়েছে ও। হিংস্র থেকে হিংস্রতর হয়েছে। শরীরে বিষের পরিমাণ আরও বেড়েছে। বর্তমানে সামান্য কারণেই মেজাজ হারিয়ে ফেলে ও। বাড়ির ভেতরে যেতে ইচ্ছা করে না ওর এখন। মাটি, ঘাস, গাছপালার কাছেই যেন শান্তি খুঁজে পায়। ইদানিং করে বাড়ির খাবারও খেতে ইচ্ছে করছে না। বাইরের ছোট ছোট প্রাণীদের দেখলে পেটে খিদে অনুভব হচ্ছে। ক্রমে ক্রমে নিজের সত্তা হারিয়ে ফেলছে ও। কাজের মাঝে হঠাৎই ল্যাবের বুকশেলফের 5ম তাকের ওপর রাখা ফোনটা বেজে ওঠে। সেলফের পাশে দাঁড়িয়েই ছিল সাফওয়ান। ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা কানে তুলল। হ্যাঁ বল, এনি প্রবলেম?
নিজের গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো সাফওয়ান। সাফিন ইতস্তত করে বলল, ভাইয়া রুমি আপু কাঁদছে। কাজ থেমে গেল সাফওয়ানের, পুরো মনোযোগ এখনও সাফিনের কথায়। কেন? রিমু কাঁদছে কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। রাফসান ভাইয়া কল দিয়েছিল একটু আগে, দিয়ে আপুকে অনেক বাজে বাজে কথা বলেছে। বাজে কথা? কি ধরনের বাজে কথা? রাফসান ওকে বাজে কথা কেন বলেছে? রিজন কি? শক্ত গলায় বলল সাফওয়ান। আপুকে নাকি তুমি কাল এসে দিয়ে গেছিলে, তোমার গায়ে শার্ট ছিল না আর আপুর গায়ে বোরখা ছিল না। মামি সম্ভবত বলেছে ভাইয়াকে, তাই নিয়ে রাফসান ভাইয়া আপুকে বকাবকি করেছে। এক্স্যাক্টলি কী হয়েছে সেটা বল। সামান্য কথা নিয়ে কান্না করার মতো মেয়ে রিমু নয়। সাফিন ইতস্তত করতে লাগলো। সাফিনের এমন আচরণে ধমক দিল সাফওয়ান। চুপ করে না থেকে দ্রুত বল কি হয়েছে। রাফসান ভাইয়া বলেছে আপু নির্লজ্জ হয়ে গেছে, বাইরের ছেলেদের সামনে বোরখা খুলে বেড়াচ্ছে, আর তুমি শার্টলেস ছিলে কেন তাই নিয়ে কথা শোনাইছে। তোমাদের ভেতর বাজে কিছু হয়েছে এইরকম ইঙ্গিত দিয়েছে। তোমার থেকে একেবারেই দূরে থাকতে বলেছে আপুকে, আর বলেছে এমন বেহায়াপনা করলে জানি মেরে ফেলবে। সাফিনের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সাফওয়ানের। ডান হাতে ধরা কাচের বিকারটা শরীরের সমস্ত শক্তি দ্বারা মুষ্টিবদ্ধ করে ধরল, আর কয়েক সেকেন্ডের ভেতরেই চাপ সইতে না পেরে সেটা হাতের ভেতরেই ভেঙে রইল। এক টুকরো কাচের কোণা ঢুকে গেল হাতের তালুতে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। চোখ দুইটা বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও ছাড়ল সাফওয়ান। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রাফসানের ফোন নাম্বার আছে তোর কাছে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো সাফওয়ান। থাক ভাইয়া, কিছু বলার দরকার নেই। তুমি রাফসান ভাইয়াকে কিছু বললে ভাইয়া আবার আপুকে বকাবকি করবে, আর যে সন্দেহটা ভাইয়া করছে সেটা আরও বেশি পাকাপোক্ত হবে। কিছু বলো না ভাইয়া তুমি। এক প্রকার তোতলাতে তোতলাতেই বলল সাফিন। জ্ঞান চাইনি তোর কাছে, ফোন নাম্বার চাইছি। আছে কি নেই সেটা বল, ইয়েস অর নো। বজ্রকণ্ঠে বলল সাফওয়ান। হ্যাঁ আছে ভাইয়া, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, তড়িঘড়ি করে বলল সাফিন। সাফওয়ান কোনো কথা না বলেই কলটা কেটে দিল। গায়ের ভেতর যেন জ্বালা ধরে যাচ্ছে। একদিকে নিজের অসহায়ত্ব, অন্যদিকে প্রিয় মানুষটির ওপর এত রকমের চাপ, দুইটার একটাও আর নিতে পারছে না। ইচ্ছে করছে সবাইকে সব কিছুকে একদম শেষ করে দিতে। হাতের কাজটা ওভাবেই ঢুকে আছে, বের করার কথাও মাথাতেই আসছে না। আধা মিনিটের ভেতরে সাফিনের মেসেজ এলো ওর ফোনে। মেসেজটি দেখে ফোনটা একপাশে রেখে দিয়ে নিজের হাত থেকে কাচের টুকরোটা এক টান দিয়ে বের করলো সাফওয়ান, কিন্তু ওর মুখে ব্যথা পাওয়ার কোনো অভিব্যক্তি দেখা গেল না। ল্যাবের ওয়াশরুমে গিয়ে বেসিনে হাতটা ধুয়ে নিল, তারপর ক্ষতস্থানে অয়েনমেন্ট লাগিয়ে নিল। নিজের মেজাজটা ঠান্ডা করার জন্য ল্যাবের উত্তর কোণায় রাখা সোফাটাতে বসলো সাফওয়ান। চোখ দুইটা বন্ধ করে অধৈর্যের ভেতর দূরত্ব রেখে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল, কিন্তু রাগ কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। চোয়ালটা শক্ত হয়ে যাচ্ছে, দাঁতের দাঁত লেগে যাচ্ছে। রুমাইশার ক্রন্দনরত মুখখানা মনে পড়লেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। হঠাৎই দাম করে উঠে দাঁড়ালো সাফওয়ান। হনহনিয়ে হেঁটে গেল নিজের ফোনটা যেখানে রাখা সেখানেই। বাম হাত দিয়ে ফোনটা তুলে লক খুলে মেসেজে ঢুকে ফোন নাম্বারটাতে কল করলো ও। দুইবার রিং হওয়ার পরই ওপাশ থেকে রাফসান ফোন রিসিভ করলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই। সাফওয়ান তার আঘাত পাওয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ধরল। চোয়ালদয় আগের চাইতেও বেশি শক্ত হয়ে গেল যেন। জল জলে চোখ দুইটা দিয়ে যেন আগুন ঝরছে। গমগমে গলায়ও বলে উঠল, সাফওয়ান বলছি। দীর্ঘ 16 বছর পর সাফওয়ানের কণ্ঠ শুনল রাফসান। সাফওয়ানের সেই শিশু কণ্ঠ বদলে এতদিনের ব্যবধানে এমন গমগমে কণ্ঠে পরিণত হবে তা রাফসান ভাবতেই পারেনি। হকচকিয়ে গিয়েছে একদম, কিন্তু রাফসান সেটা বুঝতে দিল না সাফওয়ানকে। নিজের সক্রিয়তা বজায় রেখে বলল, ও খবর পৌঁছে গেছে তাহলে? আমি তো এমনটাই আশা করেছিলাম, কিন্তু সেটা যে এত দ্রুত হবে তা আমি ভাবিনি। ওয়েল ডান। রিমু কেমন মেয়ে সেটা তোর অজানা নয়। ও যে রণরাল কোনো কিছু করবে না সেটা আমার থেকে ভালো তোর জানার কথা। জানা সত্ত্বেও কেন তুই ওকে এই ধরনের কথা বলেছিস? ও কেমন সেটা আমিও জানি, তুমিও জানো, আর তুমি সেটারই সুযোগ নিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো তুমি ওর জন্য কতটা ক্ষতিকর।
তোমার যে সিচুয়েশান, তাতে জীবনে তো কখনো কোনো মেয়ের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা নেই তোমার, তাই আমার বোনের পেছনে লেগেছো। কিন্তু সেটা আমি হতে দেব না। আর ওর উপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থেকে থাকে, সেটা আমি আর আমার পরিবারের। ওর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরা বুঝবো, আর ফিউচারে বুঝবে ওর স্বামী, যেটা তুমি কখনোই হবে না। ঝাঝালো গলায় বলল রাফসান। চ্যালেঞ্জ করছিস তুই আমাকে? ওর জন্য আমি কি কি করতে পারি আর কি পারি না সেটা তুই খুব ভালোভাবেই জানিস রাফসান। আর তুই ওর জন্য কি করতে পারিস সেটাও আমার অজানা নয়। আমি চাইলে পাবো না এমন কিছুই নেই। আমি যদি দ্বিতীয়বার শুনি যে তুই রিমুকে কোনো ধরনের বাজে কথা বলেছিস আমাকে জড়িয়ে, তবে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আর সেই ভালো না হওয়ার কোয়ান্টিটিটা কেমন সেটা তুই একটু হলেও জানিস, তাই সাবধানে থাকিস, নইলে ভালো না হওয়ার কোয়ান্টিটিটা পুরোপুরি বুঝিয়ে দেব। রুমাইশাকে আমি আমারই করব, ক্ষমতা থাকলে ঠেকিয়ে দেখাস। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল সাফওয়ান, আর সাথে সাথেই রাফসানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। রাফসানের গা ঘামতে লাগলো। ও ভালোভাবেই জানে সাফওয়ান রাগের মাথায় ঠিক কী কী করতে পারে আর কত দূর যেতে পারে। ওর মনে আছে সাফওয়ানদেরই বাড়ির পেছনের জঙ্গলের ডোবাতে ও একটা বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলতে বসেছিল শুধুমাত্র রুমাইশাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে। মাথাটা ধরে পানির ভেতর চুবিয়ে রেখেছিল। ছটফট করছিল ছেলেটি। রাফসান না ঠেকালে আর কয়েক সেকেন্ডের ভেতরেই ছেলেটি মারা যেত। রাফসান সেদিন দেখেছিল সাফওয়ানের চোখের ভেতরকার আগুন। কতই বা বয়স হবে ওর, 12 কি 13? তখনই ওর মাথায় এমন খুন চাপা ছিল। রাফসান ভেবেছিল সাফওয়ান হয়তো এতদিনে কিছুটা কন্ট্রোলে এসেছে, কিন্তু ও পুরোপুরি ভুল। ও কন্ট্রোলে আসেনি, উল্টো বেপরোয়া হয়ে গেছে। রাফসান একা কোনো কিছুই করতে পারবে না, একে অন্যভাবে শায়েস্তা করতে হবে। রুমাইশাকে কোনোভাবেই ওর হাতে দেওয়া যাবে না। ও যেখানেই যাবে বিষাক্ত মৃত্যু ছাড়া আর কোনো কিছুই থাকবে না সেখানে। ফোন রেখে দিয়ে রাগে ফুঁসছে সাফওয়ান। ল্যাবের কাজ রেখে দিল, আর মন বসাতে পারছে না কাজে। অ্যাপ্রনটা খুলে রাখলো বুক সেলফের পাশে রাখা ক্লথ হ্যাঙ্গারে, রেখে গটগট করে হেঁটে বাইরে চলে গেল। বাড়ির পেছনে এসে দেওয়াল বেয়ে উঠে গেল নিজের চিলে কোঠার রুমে। দরজার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে রুমের চাবিটা বের করলো। লক খুলে ভেতরে গিয়ে সুইচ টিপে আলোটা দিল। ফ্রেশ না হয়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। পরনে টি শার্টটা খোলার দরকার ছিল, কিন্তু ডান হাতের ক্ষতের কারণে সেটা খোলা যাচ্ছে না। হাতটাতে তখন কিছু না হলেও এখন প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। ঘুমানো দরকার ওর অনেক, কিন্তু রাগে গায়ের ভেতর জ্বালা করছে। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে, কিছুতেই ঠান্ডা হচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই দম মেরে শুয়ে রইল সাফওয়ান, কিন্তু এই অবস্থায় ওর ঘুম হবে না। চোখ মেলে বিছানার পাশে রাখা মিনি টেবিলের ওপর থেকে ফোনটা তুলে সময় দেখে নিল। 10:30 বাজে, বেশি দেরি হয়নি। হুট করেই বিছানায় উঠে বসলো সাফওয়ান। স্টাডি টেবিলের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে। রুমাইশা শুয়ে আছে নিজের বিছানায়, সাফিন নিজের রুমে আছে। কারোর চোখে ঘুম নেই। দুজন দুই রুমে বসে মেসেজে কথা বলছে। সাফিন সান্ত্বনা দিচ্ছে রুমাইশাকে মন খারাপ না করার জন্য, কিন্তু রুমাইশার মন ভালো হচ্ছে না। রাফসানের বলা কথাগুলোই ওর কানে বাজছে শুধু। গত রাতে সাফওয়ান যদি না আসতো তাহলে তো ওর লাশ পেত সবাই, কিন্তু সেটা কাউকে কিভাবে বোঝাবে রুমাইশা? কারণ ওইখানে যে খুন হয়েছে সেটা সবাই জানে। এখন যদি রুমাইশা বলে যে সাফওয়ানের সাথে কেন এসেছিল, ওর বোরখা কেন ভিজেছিল, সাফওয়ানের গায়ে কেন শার্ট ছিল না, তাহলে তো সাফওয়ান ফেঁসে যাবে। ওর অপরাধ তো কেউ চাপিয়ে রাখতে চাইবে না। ওকে এমনিতেই কেউ পছন্দ করে না। কেউ যদি বাই এনি চান্স পুলিশকে বলে দেয় তখন কি হবে? সন্ধ্যায় ও নিউজে শুনেছিল পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে খুনিকে। রাতের আধারে দুটো খুন, কিন্তু খুনির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, পাবেও না হয়তো। কিন্তু ও যদি কালকের ঘটনা বলে কাউকে, তাহলে সবাই বুঝে যাবে এটা কার কাজ, কারণ সাফওয়ানের স্বভাব সম্পর্কে সবারই জানা। রুমাইশাকে তার ভাবনার জগৎ থেকে বের করার জন্য ওর ফোনে টুং করে মেসেজ আসলো একটা। সাফিন মেসেজ দিয়েছে ভেবে ফোনটা তুলল রুমাইশা, কিন্তু ওকে অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনে সাফিনের নামের জায়গায় সাফওয়ানের নাম উঠল। মেসেজের ভেতর ঢুকে দেখতে পেল ছোট্ট একটি মেসেজ, রিমু দরজা খোল। মেসেজ পড়ে আটকে উঠল রুমাইশা। সাফওয়ান আজ আবার এসেছে নাকি?
তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়ালো। তারপর কান পাতল দরজায়। না, কোনো শব্দ আসছে না তো। বড় করে একটা নিঃশ্বাস নিল। তারপর আস্তে আস্তে দরজার লক খুলল, যেন শব্দ না হয় একটুও। দরজার লক খুলে আস্তে করে টান দিয়ে সামনে তাকাতেই কারো চওড়া বুকে চোখ পড়ল ওর। বুকের মালিকটা কে সেটা বুঝতে আর বেগ পেতে হলো না। নিমেষেই মুখে স্মিত হাসি ফুটল রুমাইশার, সেই সাথে উৎকণ্ঠিত হলো। বুকের থেকে চোখ সরিয়ে সাফওয়ানের মুখের দিকে তাকালো। মাস্কার গগলস পরিহিত দীর্ঘকায় ব্যক্তিটি তার দিকেই তাকিয়ে আছে। দরজার সামনে থেকে সরে গিয়ে সাফওয়ানকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল। ধীর পায়ে রুমের ভেতর ঢুকে বিছানায় গিয়ে বসে পড়ল সাফওয়ান। বাম হাত দিয়ে টেনে মুখের মাস্ক আর গগলসটা খুলে ফেলল। চারিদিকটা চোখ বুলিয়ে নিয়ে দরজাটা আবার সাথে সাথে লক করে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের পাশে বসতে বসতে আতঙ্কিত গলায় বলল, আপনি কেন এসেছেন এখন? কিভাবে এসেছেন? কেউ দেখে ফেললে কি হবে আপনি ভাবতে পারছেন? ছাদের দরজা বন্ধ করেনি আজ তোর বাপ, নইলে রাস্তার ওপার থেকে তোকে জানালা দিয়ে দেখেই চলে যেতাম। এরপর দুই হাত উপরের দিকে উঠালো সাফওয়ান। তারপর রুমাইশাকে ইশারা করে বলল, আমার টি শার্টটা খুলে দে। রুমাইশা বাধ্য মেয়ের মতো সাফওয়ানের টি শার্টটা ধরে উপরের দিকে টান দিয়ে খুলে দিল। তারপর সেটা আলনায় মেলে দিল। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে চোখ দুটো বন্ধ করে ডান হাতটা উল্টো করে কপালের উপর রাখলো সাফওয়ান। আর তখনই রুমাইশার চোখ গেল সাফওয়ানের হাতের ক্ষতের দিকে। হ্যাঁ, কি আপনার হাত কেটেছে কিভাবে? খুব ভালোভাবেই তো কেটেছে দেখছি। সাফওয়ানের হাতটা টেনে নিজের কোলের ওপর নিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল রুমাইশা, ব্যান্ডেজও তো বাঁধেননি, এইভাবে আগলা করে রাখলে তো ইনফেকশন হয়ে যাবে। কিসে কেটেছেন? কাজ ঢুকে গেছিল, ঠিক হয়ে যাবে। তুই অত লাফালাফি করিস না, স্থির হয়ে বস তো আমার কাছে একটু, মৃদু স্বরে বলল সাফওয়ান। কিন্তু রুমাইশা শুনল না। উঠে গেল ওর ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের মাঝ বরাবর একটা তাক থেকে অয়েনমেন্ট তুলা আর ব্যান্ডেজ বের করলো। এরপর আবার বিছানার কাছে ফিরে গিয়ে সাফওয়ানের হাতটা কোলের ওপর নিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে সাফওয়ানের হাতটা ড্রেসিং করতে থাকলো। খুব আলতো করে স্পর্শ করলো, যেন সাফওয়ানের একটুও ব্যথা না লাগে। সাফওয়ান ওভাবেই চোখ বুজে রইল। রুমাইশার এই ছোট্ট সেবাটুকু যেন সমস্ত মন দিয়ে শুষে নিচ্ছে। চোখ খুললে হয়তো এতটা গভীরভাবে ওর স্পর্শগুলো অনুভব করতে পারবে না, সেই ভয় চোখ খুলছে না। রুমাইশা আলতো হাতে সময় নিয়ে ধীরে ধীরে তুলো দিয়ে ক্ষতটা মুছে অয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের মন পুড়তে লাগলো। ওর হাতে বেশি সময় নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। নিজের ভবিষ্যতের কথা ভেবে হতাশ হলো। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর হয়তো এইভাবে পাওয়া হবে না। পুরো জীবনের চিত্র পাল্টে যাবে ওর যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। ও জানেও না কখন কিভাবে কি হয়ে যাবে। ব্যান্ডেজটা শেষ করে রুমাইশা সাফওয়ানের মুখের দিকে তাকালো একবার। এ কি, আপনার চোখে পানি কেন? ভাইয়া, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আতঙ্কিত হয়ে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ খোলেনি এখনো, আগের মতো করেই চোখ দুটো বন্ধ করে আছে। রুমাইশা তৎক্ষণাৎ হাতের জিনিসপত্রগুলো টেবিলের উপর রেখে দিয়ে সাফওয়ানের কাছে আসলো। তারপর ধরা গলায় বলল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমাকে। সাফওয়ানের চোয়ালদায় ধরে সাফওয়ানের মুখের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো রুমাইশা। ভ্রু দুটো কুঁচকে আছে সাফওয়ানের, যেন ব্যথাগুলোকে নিজের ভেতরে রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। চোখ থেকে অবিরত পানি গড়িয়ে পড়ছে। নাক টানছে সাফওয়ান, ঠোক গিলছে বারবার। চোখ খুলুন সাফওয়ান, আমার দিকে তাকান। কি হয়েছে বলুন, দয়া করে বলুন আমাকে, এইভাবে কাঁদবেন না প্লিজ। অসহায় দৃষ্টিতে তাকিয়ে মিনতিপূর্ণ কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোণাগুলো হাত দিয়ে মুছে দিল আলতো করে। সাফওয়ান চোখ খুলল এবার। রুমাইশাকে টেনে এনে শুয়ে দিল নিজের পাশে। তারপর উবু হয়ে শুয়ে মাথাটা উঁচু করে রুমাইশার মুখটা দেখল। কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুমাইশার মুখের দিকে। রুমাইশা কি হচ্ছে তা বুঝতে না পেরে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। রুমাইশার দিকে তাকিয়ে থাকার অত অবস্থাতেই চোখ দুইটা আবারও ঝাপসা হয়ে এলো সাফওয়ানের। হুট করে জড়িয়ে ধরল ও রুমাইশাকে।
রুমাইশার বুকে মুখ লুকিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে। সাফওয়ানের এমন ভালোবাসাময় আক্রমণে হকচকিয়ে গেল রুমাইশা। অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে নিজের দুইটা হাত সাফওয়ানের নগ্ন পিঠের উপর রাখল। তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে দিল পিঠে। কি হয়েছে আপনার? কেন কাঁদছেন আপনি? দয়া করে বলুন আমাকে। এইভাবে নিজের ভিতর কথা জমিয়ে রেখে কষ্ট পাবেন না, প্লিজ। ডান হাতটা সাফওয়ানের চুলের উপর রেখে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল রুমাইশা। সাফওয়ান চোখজোড়া বন্ধ করে রুমাইশার বুকে নাক ডুবিয়ে ওর বুকের গন্ধ টেনে নিল জোরে। তারপর জড়ানো গলায় থেমে থেমে বলল, আজ বাঁচবো না বেশি দিন টিমু, আর বাঁচলেও মানুষ হিসেবে হয়তো বাঁচবো না। আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি যেন নিজেকে। ঘোর ঘোর লাগছে সব সময়, সব কিছু অসহ্য লাগছে আমার, সব কিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আমার রুমে যেন আমার দম বন্ধ হয়ে আসছে, মাটিতে মিশে থাকতে ইচ্ছে করছে সব সময়। আজ ভোরে আমি হঠাৎই কাউকে মনে করতে পারছিলাম না। আমার স্মৃতি আস্তে আস্তে লোপ পাচ্ছে হয়তো। কিছুদিন পর হয়তো আমি পুরোপুরি জঙ্গলি জানোয়ার হয়ে যাব রিমু। কাউকে আর আমার মনে পড়বে না রিমু, সবাইকে ভুলে যাব আমি। আমার মস্তিষ্ক আমাকে সব ভুলিয়ে দিচ্ছে। এরকম হলে আমার মায়ের কি হবে? আমার মা কিভাবে বাঁচবে আমাকে ছাড়া? তোকেও তো ভুলে যাবো আমি, তোকে আর কখনো মনে পড়বে না হয়তো। তুই কি করবি আমাকে ছাড়া? সাফওয়ানের চোখ থেকে পানি ঝরছে আবার। রুমাইশার বুকটা ভিজে যাচ্ছে যেন। এদিকে রুমাইশা যেন জমে গেল সাফওয়ানের কথায়। সাফওয়ান ভুলে যাবে সব, সব ভুলে যাবে। ওকেও, ও কি করবে তখন? কিভাবে বাঁচবে সাফওয়ানকে ছাড়া? সাফওয়ান চোখ মুছল, রুমাইশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন একটু আলগা করলেই রুমাইশা চলে যাবে ওর আলিঙ্গনের ভেতর থেকে। আমি বাঁচতে চাই রিমু, অনেক 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 বেশি। এরকম আদর খেতে চাই সারাটা জীবন, সারাটা ক্ষণ। তোকে নিজের বউ করতে চাই, আমার মায়ের কোলে মাথা রাখতে চাই। আমার বাবা, আমার প্রাণের বাবাকে আগের মতো করে জড়িয়ে ধরতে চাই আবার। আমার ছোট ভাইটিকে আদর করতে চাই আবার আগের মতো করে। আমার বাচ্চাদের সাথে খেলতে চাই আমি, ওদের মুখে বাবার ডাক শুনতে চাই আমি। এসব কেন হলো আমার সাথে? একটা সুন্দর জীবন তো আমার প্রাপ্য ছিল রে রিমো। তাহলে আমার সাথে কেন এমন হলো? কি পাপ করেছি আমি? আমি আমি এই বুক থেকে, এখান থেকে কোথাও যেতে চাই না আর, কখনো না, কোথাও না, একটুও না। ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। রুমাইশার বুকের সাথে মিশে যেতে চাইল যেন। রুমাইশা হতবিহ্বল হয়েছিল এতক্ষণ। সাফওয়ানের কান্নার শব্দে হুঁশ এলো। ও কি করবে ভেবে পেল না। কিন্তু এখন সাফওয়ানের সাথে সাথে ওকেও ভেঙে পড়লে চলবে না। ওকে শক্ত হতে হবে, সাফওয়ানকে সাহস দিতে হবে। নিজেকে সামলে রুমাইশা নিজের দুই হাত দিয়ে সাফওয়ানের মাথাটা নিজের দিকে নিয়ে এসে কপালে গভীরভাবে চুম্বন দিল। চিন্তা করবেন না আপনি, ঠিক হয়ে যাবে সব, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আপনার। আমি আছি আপনার সাথে, ফুপ্পি আছে, ফুপ্পা আছে, সাফরিন আছে। আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন আপনাকে। আপনি আর কাঁদবেন না, মন খারাপ করবেন না আর। আপনি এইভাবে কাঁদলে আমি কোথায় যাব বলুন? কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাব আমরা। সাফওয়ানকে নিজের সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে ধরা গলায় বলল রুমাইশা। সাফওয়ান অনেক কষ্টে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর চোখ মুছে রুমাইশার বুকের ওপর থেকে মাথা উঠিয়ে থুতনিটা বুকের ওপর ঠেকিয়ে জলজলে চোখ দুইটা দিয়ে তাকালো রুমাইশার ঠোঁটের দিকে। তারপর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, খিদে পেয়েছে আমার, কিছু খাইনি আমি দুপুর থেকে। দুপুর থেকে খাননি? আপনি আগে বলেননি কেন? সাফওয়ানকে নিজের উপর থেকে উঠিয়ে দিয়ে নিচে উঠল রুমাইশা। তর্জনী দিয়ে নিজের চোখের কোণে জমে থাকা পানির রেশটুকু মুছে নিয়ে বলল, আপনি এখানেই থাকুন, আমি রান্নাঘরে যাচ্ছি, দেখি ফ্রিজে তরকারি আছে কিনা, গরম করে নিয়ে আসছি আমি। দরজার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কামিজের কোণাতে টান পড়ল। সাফওয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে রেখে যাস না এখানে প্লিজ। রুমাইশা পেছন ফিরে বিছানা থেকে উঠে বসে সাফওয়ানের মাথাটা নিজের দিকে এগিয়ে নিয়ে আসে কপালে প্রেমপূর্ণ চুম্বন এঁকে দিল।
তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, ভেঙে পড়বেন না একদম, আমি এক্ষুনি আসছি, 5 মিনিটও লাগবে না। সাফওয়ানের থেকে ছাড়া পেয়ে রুমাইশা ধীরে ধীরে দরজার লক খুলে গেল রান্নাঘরে। বাবার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, তার মানে বাবা এখন গভীর ঘুমে। আর মা এমনিতেও গভীর ঘুমই দেয়। অত জোরে নাক ডাকার শব্দে যার ঘুম ভাঙে না, তার এই সামান্য শব্দেও ঘুম ভাঙবে না। তবুও নিঃশব্দে ফ্রিজের দরজাটা খুলে ভাত বের করলো, মাংসের বাটিটা বের করে রাখলো বাইরে। রাইস কুকারে ভাতটা গরম করার জন্য অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিল। তরকারিটা চুলায় দিল দ্রুত। মাংসটা গরম হলেও ভাত গরম হতে সময় লাগলো খানিকক্ষণ। রুমাইশা একটা প্লেটে বেশি করে ভাত নিয়ে মাংসের বাটিটা হাতে করে নিয়ে চলল নিজের রুমে। নিঃশব্দে পা ফেলে এগোতে লাগলো। রুমাইশা নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় সাফিন বের হয়ে এলো গেস্ট রুম থেকে। বের হয়ে রুমাইশাকে এক হাতে থালা আর অন্য হাতে বাটি নিয়ে ওর দিকে তাকিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও দাঁড়িয়ে গেল। আপু, তুমি এত রাতে এখানে? অবাক হয়ে বলল সাফিন। রুমাইশা অসহায় দৃষ্টিতে ইশারায় বলল চুপ থাকতে, নইলে বাবা মায়ের ঘুম ভেঙে যাবে। সাফিন রুমাইশার ইশারা বুঝল, নিঃশব্দে হেঁটে এলো রুমাইশার নিকট। আমি ভাবলাম কে না কে, তাই বাইরে এসেছি। কিন্তু কি ব্যাপার আপু, রাতে তো আমরা একসাথেই খেয়েছি, তোমার আবার খিদে পেয়েছে? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো সাফিন। আমি খাবো না, তোর ভাই খাবে। তুই এখন চুপচাপ নিজের রুমে যা, কোনো সাউন্ড করবি না। রুমাইশাও ফিসফিসিয়ে বলল। ভাইয়ের খাবার কথা শুনে সাফিনের চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়া এখানে কখন এসেছে? এসেছে কিছুক্ষণ আগে। ভালো নেই তোর ভাইয়া, ওর মন খারাপ অনেক। তোকে আমি পরে সব বলবো সময় করে, তুই এখন রুমে যা। রুমাইশার কথা মতো সাফিন আবার নিজের রুমে গেল। রুমাইশা দরজা ডান পা দিয়ে ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল, লক করলো না। তারপর প্লেট বাটি বিছানার ওপর রেখে রুমের ডিম লাইট জ্বালালো। সাফওয়ান বিছানায় আগের মতো করেই বসে আছে এখনও। রুমাইশা হাত ধুয়ে বিছানায় বসলো। তারপর ভাতের প্লেটে মাংস নিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো সাফওয়ানকে। প্রচণ্ড ভালো লাগলো সাফওয়ানের। শেষ কবে ওকে কেউ মুখে তুলে খাইয়ে দিয়েছে ওর মনে পড়ে না। প্রচুর আদর করে রুমাইশা খাইয়ে দিল ওকে। সাফওয়ানের মনে হলো এই মুহূর্তটা কখনো শেষ না হোক। তেয়সির এই মুখে তুলে খাওয়ানো, এই আদর আদর করে তাকানো, মুখের কোনায় লেগে থাকা খাদ্যকণাগুলোকে হাত দিয়ে সরিয়ে দেওয়া, এসব জন্য এখানেই থেমে যাক, বাকিটা জীবন যেন এভাবেই কাটে। কিন্তু তা কখনো সম্ভব না। ও আর কয়দিন বাঁচবে কে জানে। এই নরম হাতটাতে আর খাওয়া হবে না হয়তো কখনো। এই মায়া মায়া মুখটা আর দেখা হবে না। ওই সুন্দর চোখের চাহনি দিয়ে কেউ আর ওকে ঘায়েল করবে না। আর কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারবে না ও। ও যখন থাকবে না তখন ওর রিমু অন্য কারো হয়ে যাবে একসময়। অন্য কেউ ওকে ছুবে, ভালোবাসবে অনেক, আর ও হয়তো তখন থাকবে কোনো এক গহীন জঙ্গলে হুঁশ জ্ঞানহীন হিংস্র বন্য প্রাণীর মতো ঘুরে বেড়াবে। বা হয়তো বেঁচে থাকবে না, মেরে ফেলা হবে ওকে। এই মানব সমাজের কোনো সভ্যতার কথাই হয়তো ওর মনে থাকবে না। আর একসময় নিজের মাতৃভাষাকেও হয়তো ও ভুলে যাবে। খেতে খেতেই আবারও ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। কেঁদে কেঁদেই বলল, আমি বাঁচতে চাই রামু, আরও অনেক অনেক দিন তোর সাথে একসাথে বৃদ্ধা হতে চাই। আমাদের বাচ্চাদের বড় হতে দেখতে চাই। একটা সুন্দর ছোট্ট পরিবার চাই আমি। চাই না এই অভিশপ্ত জীবন। আমি তোকে ভুলে যেতে চাই না রেমু। আমি কাউকে বলতে চাই না আমি কাউকে। রুমাইশা অসহায় হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সাফওয়ানের এই কান্না ভেজা আকুতি যেন ওর বুকের ভেতর এসে আঘাত করছে। ভাতের প্লেটটা হাত থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে সাফওয়ানের কাছে সরে এলো। বাম হাতটা দিয়ে সাফওয়ানের চোখের পানি মুছে দিয়ে চোয়াল স্পর্শ করে বলল, আর কাঁদবেন না, চুপচাপ খেয়ে নিন। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। এসব নিয়ে এখন আর ভাববেন না প্লিজ। শরীর খারাপ হবে আপনার। খেয়ে একটু ঘুমন, চোখ ফুলে গেছে আপনার, দ্রুত খেয়ে নিন। তারপর আবার হাতে করে খাবার তুলে সাফওয়ানের মুখের কাছে ধরল।
সাফওয়ান কোনো মতে কান্না থামিয়ে রুমাইশার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে থাকলো। খাওয়া শেষে টেবিলের ওপর থেকে পানির বোতলটা সাফওয়ানের কাছে দিয়ে রুমাইশা চলে গেল রান্নাঘরে। প্লেট আর বাটিটা নিঃশব্দে রেখে হাতটা ধুয়ে আবারও এলো রুমে। এসে দরজাটা লক করে দিল, তারপর ডিম লাইটটা বন্ধ করে দিল। বাইরে থেকে জানালা দিয়ে আবছা আলো আসছে রুমে, দেখা যাচ্ছে কোনো রকমে। হাতড়ে হাতড়ে বিছানা পর্যন্ত গেল রুমাইশা। তারপর বিছানায় উঠে সাফওয়ানকে বলল, আপনি এখন একটু ঘুমান, আমি আজান দেওয়ার আগে আপনাকে জাগিয়ে দেব। বাবা মা ঘুম থেকে জাগার আগেই আপনাকে বাড়ি ছাড়তে হবে, নইলে ফেঁসে যাবেন। এরপর বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল রুমাইশা। তারপর 2 হাত সাফওয়ানের দিকে বাড়িয়ে মোহনীয় কণ্ঠে বলল, আসুন, আমার বুকে আসুন। সাফওয়ান কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে শয়নরত রুমাইশাকে দেখল। তারপর রুমাইশার কাছে সরে এসে রুমাইশার বাড়িয়ে দেওয়া একটা হাতের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল দিয়ে হাতটা মুঠি করে ধরল। তারপর সেই হাতটাকে রুমাইশার মাথার কাছে নিয়ে বিছানার সাথে চেপে ধরল শক্ত করে। এরপর রুমাইশার আরও কাছে এসে ওর মুখের কাছে নিজের মুখ নিয়ে নিজের শরীরের ঊর্ধ্বাংশের সম্পূর্ণ ভর রুমাইশার শরীরের উপর ছেড়ে দিল। রুমাইশার শরীরের সমস্ত পশম যেন দাঁড়িয়ে গেল সাফওয়ানের স্পর্শে। কেঁপে উঠল রুমাইশা। অবিন্যস্ত দৃষ্টিতে সাফওয়ানের চোখের দিকে তাকালো। নিঃশ্বাস ঘন হতে লাগলো। নিজের বুকে সাফওয়ানের বুকের ভেতরকার হৃৎপিণ্ডের কম্পন টের পেল যেন। সাফওয়ান নিজের জলজলে চোখে নেশাক্ত চাহনি ফেলল রুমাইশার অক্ষি যুগলে। কিয়ৎক্ষণ ওভাবেই ওর চোখে তাকিয়ে থেকে অকস্মাৎ নিজের কুচকুচে কালো অধর যুগল স্পর্শ করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশার ললাটে। আবেশে চোখ বুজে নিল রুমাইশা। হৃদযন্ত্রটা বুকের ভেতর তোলপাড় শুরু করেছে। কপাল থেকে অধর সরিয়ে রুমাইশার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে নিজের কালো লকলকে দ্বিখণ্ডিত জিহ্বা দ্বারা ধীরে ধীরে লেহন করল রুমাইশার ঠোঁট জোড়া। আর তারপরেই প্রগাঢ় চুম্বন বসিয়ে দিল অধর জোড়ায়। রুমাইশার সত্তাকে যেন এক চুম্বনেই শুষে নিল সাফওয়ান। শুষে নিতে থাকল। ডান হাতটা দিয়ে সাফওয়ানের পেশিবহুল বাহু চেপে ধরল রুমাইশা। ওর হাতের নখ বসে গেল সাফওয়ানের বাহুতে, কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না সাফওয়ানের ওপর। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল সাফওয়ান। রুমাইশার মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর। সাফওয়ান ওর নাকে নিজের নাক স্পর্শ করল। তারপর নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক, নিজের থেকেও বেশি। রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁক থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রুমাইশার বুকে মুখ ডুবিয়ে শুয়ে পিঠের তলায় হাতটা জড়িয়ে ধরল আবার শক্ত করে। রুমাইশা ওর বাম হাতটা সাফওয়ানের পিঠের ওপর রেখে ডান হাতটা ওর মাথায় ছোঁয়ালো। তারপর মৃদু গলায় বলল, ঘুমান এবার, আর কোনো কথা নয়, দুষ্টুমিও নয়। রুমাইশার কথায় হাসল সাফওয়ান। গান শোনা একটা, তারপর ঘুমোবো। রুমাইশা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এত রাতে গান গাইলে সবাই ঘুম থেকে উঠে চলে আসবে। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, একটা প্লিজ, আস্তে আস্তে গাইলে কেউ শুনবে না। তুই ছোটবেলায় কি গান গাইতি তোর মনে আছে? কি গান গাইতাম? আয় বাচ্চুর গান। এক আকাশ তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোড়ে। সারাক্ষণ এইটা গিয়ে বেড়াতি, তোকে থামানো যেত না। বলতে বলতেই হাসলো সাফওয়ান। তারপর আবারও বলল, খুব সুন্দর গাইতি, এখন একটা গান শোনা, মাত্র একটা গান, শুনে ঘুমিয়ে পড়বো, প্রমিস। নাছর বান্দার মতো করে বলল সাফওয়ান। ঠিক আছে, আপনি আর কোনো কথা বলবেন না, ঘুমের চোটে আপনার কথা গুলিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করুন, আমি শোনাচ্ছি গান। সাফওয়ান আর কোনো কথা বলল না, আরও আয়েশ করে রুমাইশার বুকে মুখ ডুবালো। রুমাইশা গান ধরল, খোলা চোখখানা বন্ধ করো, বাতাসের ঠান্ডা গন্ধ বই বেড়ায় ঘরেরও বাহিরে, আসে ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে বসে পাশে। হাতখানা দেবে কপাল ভরে, ভয় নেই আমি আছি পাশে, হাতখানা ধরে আছি হেসে, কোলেতে আমার মাথা তোমার। বাকিটা ইউটিউব থেকে শুনে নেবেন। রুমাইশার মিষ্টি কণ্ঠে এই শান্ত স্নিগ্ধ গান শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেল সাফওয়ান।